প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, ইউনূস মোদি বৈঠক, দূরত্ব কমছে ঢাকা দিল্লির, একটি আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ। টালমাটাল বিশ্ব বাণিজ্য, ট্রাম্পের শুল্ক আরোপ। মানব জমিন, মার্কিন শুল্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইউনূস। শঙ্কায় মালিক শ্রমিকরা। গাজায় দিনে 100 শিশু হতাহত। দৈনিক সমকাল, এবার ঈদে 32% দুর্ঘটনা ব্যাটারি চালিত রিকশায়। কালের কণ্ঠ, মার্কিন পণ্যে শুল্ক কমাবে বাংলাদেশ। ভুয়া সনদে চাকরির পর জারি হতো গ্যাজেট, মুক্তিযোদ্ধা কোটায় 89,235 জনের চাকরি। আমার দেশ, শুল্কারোপ নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, বাংলাদেশের অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হবে। কালবেলা, সরকারি চাকরিজীবীদের দ্বৈত নাগরিকত্ব কৌশল। বাড়তি 57,000 কোটি টাকা আদায়ের চাপে এনবিআর, ঢাকায় আইএমএফ এর প্রতিনিধি দল। দেশ রূপান্তর, এক যুগ পর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ। এনজিও নিরাপত্তা ছাড়পত্রে স্বরাষ্ট্রের নতুন গাইডলাইন। খবরের কাগজ, বিশ্ব বাণিজ্যে ঝাঁকুনি, আশাবাদী ট্রাম্প। লাইসেন্স পাবে 3 চাকার ব্যাটারি চালিত রিকশা। দৈনিক ইনকিলাব, 7 থেকে 10 এপ্রিল ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন, খুলছে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ প্রতিটি সংবাদপত্রে আসলে প্রাধান্য পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন ট্রাম্প প্রশাসন বিশেষ করে নতুন শুল্ক আরোপ করেছে, তার প্রভাব এবং তা মোকাবেলায় বিশেষ করে বাংলাদেশ কি করছে সেই শিরোনামগুলো প্রাধান্য পেয়েছে। তো আমরা দেখতে পেয়েছি যেখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি ওয়াশিংটন ডিসির সঙ্গে কথা বলবেন, সেরকম শিরোনাম আমরা রয়েছে। না, সেটা তো একটা খুবই ভালো উদ্যোগ এবং মার্কিন যে ট্যারিফ যেটা ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন তাতে করে সারা বিশ্বের টালমাটাল। শুধুমাত্র বাংলাদেশের জন্য এমনটি হয়েছে এটা তো নয়, এবং সারা বিশ্বের জন্য এটা কার্যকর করতে গেছেন। বাট বাংলাদেশের জন্য আমরা মহাবিপদে আছে এরকম বলেন যারা ব্যবসায়ী আছেন, শ্রমিকরা আছেন, তারা খুবই চিন্তা ভাবনায় আছেন যে কি হবে। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে এটার বিশাল প্রভাব পড়বে, কারণ আমাদের গার্মেন্টস সেক্টর তো আমাদের আমেরিকাতে অনেক গার্মেন্টস আমরা রপ্তানি করে থাকি, এবং সেখানে আমরা আরও চিন্তা করছিলাম যে আরও কিছু শুল্ক সুবিধা পাওয়া যায় কি না। তো এটাও হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো যে সেখানে শুল্ক বেড়ে গেল। এটার সাথে অবশ্য অন্যান্য কোনো রাজনৈতিক জিনিস মিলিয়ে দেখাটা ঠিক হবে না, কোনো রাজনীতি নাই বলে আপাতত আমার মনে হয়। এখানে এটা পুরো পৃথিবী জুড়ে যেহেতু এই ঘোষণাটি আছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যোগ্যতা আছে, তিনি তার কাউন্টার পার্টদের সাথে কথা বলতে পারবেন এবং আমেরিকার সাথে হয়তো কথা বলতে পারবেন এই শুল্ক নিয়ে। সেই রকম কথা হয়তো সবাই বলার চেষ্টা করছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে তাদের যে চাপ, সেই চাপ কমানোর জন্য এটা হয়তো অনেক চিন্তাভাবনা করে তারা ঠিক করেছেন। এমনটা না যে এটা ট্রাম্প সাহেব হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং তার মনে হলো যে শুল্ক চাপিয়ে দেবেন, এটা এরকম নয়। কারণ তাদের যে বাণিজ্য ঘাটতি, সেটা বিশাল এক বাণিজ্য ঘাটতি, সেই ঘাটতি কমানোর জন্য এই উদ্যোগ। তো সেখানে আমরা কতটা কি অর্জন করতে পারবো জানি না, তবে আমাদেরকে কম্পিটিশনের জন্য আরও প্রস্তুতি নিতে হবে। শুল্ক তো শুধু আমাদের বাড়েনি, চীনাদের বেড়েছে, ভিয়েতনামে বেড়েছে, যারা আমাদের কম্পিটিটর গার্মেন্টস সেক্টরে এবং অন্যান্য সেক্টরে যারা কম্পিটিটর আছেন, সব দেশের সাথে শুল্ক বেড়েছে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে আমাদের অর্থনীতিতে আমাদের শিল্প কারখানাগুলো কীভাবে কাজ করে সেইটাকে অফসেট করতে পারে, কারণ আমাদের তো রপ্তানি করতেই হবে। মার্কিন পণ্যের শুল্ক কমিয়ে পরিস্থিতি মোকাবেলার এক ধরনের কৌশলের কথা আমরা দেখেছি। অন্য একটি সংবাদপত্রে আমাদের চোখ পড়ল শিরোনামে, সেটি হচ্ছে যে পোশাক শিল্পে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামও মার্কিন পণ্যে শুল্ক কমানোর কৌশলটি নিয়েছে। হ্যাঁ,
এটা করার একটা চিন্তা এই জন্য করা হচ্ছে যে আমরা যে ট্যারিফটা আরোপ করি সেটার ভিত্তি ধরে এরকম ট্যারিফ আরোপ হয়েছে কিনা এরকম একটা ধারণা থেকে এটা করা হচ্ছে। কিন্তু যেভাবে ট্যারিফটা করা হয়েছে সেটা নিয়ে নানা রকম অ্যানালাইসিস হচ্ছে যে কী ধরনের ট্যারিফ, কেন ট্যারিফ এবং কী ধরনের কত আমদানি হয়। মার্কিন পণ্য কমালে আমাদের একটা যৌক্তিক সুবিধা হবে যে আমরা তোমাদের উপর ট্যারিফ কমিয়েছি, তোমরা আমাদের উপর ট্যারিফ কমিয়ে দাও। এটা হতে পারে, যেহেতু ভিয়েতনাম করেছে আমরাও এটা করতে পারি। তো নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে এটা আলাপ আলোচনা হয়েছে, তারা জিনিসগুলো আরও খতিয়ে দেখবেন। দেখার পরে একেবারেই এই মুহূর্তে বলা সম্ভব না যে কী ধরনের সুবিধা বাংলাদেশ পেতে যাচ্ছে বা কত বড় ধরনের অসুবিধায় আমরা পড়ব। এটা আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে ট্যারিফ ইম্প্যাক্টটা কী। গতদিন সন্ধ্যায় মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে অন্য উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে বৈঠকে ঘিরেই তো শিরোনামগুলো হয়েছে নানা রকম, এবং তার মধ্যে যে কথাগুলো আলোচনা হলো তার বাইরে আশাবাদের কথা বলা হচ্ছে যে এ নিয়ে আতঙ্কিত হওয়ার আমাদের কিছু নেই, শঙ্কিত হওয়ার কিছু নেই, বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু আমরা পাশাপাশি আরেকটি সংবাদপত্র শিরোনাম দেখছিলাম যে মালিক শ্রমিকরা শঙ্কায়, বিশেষ করে পোশাক শিল্পের। এটা ঘটতেই থাকে, মানে ঘটবেই, কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে তো শঙ্কিত হওয়ার কারণ আছে এরকম বলা খুব কঠিন, এবং কখনোই কোনো সরকার এটা বলবে না যে আমরা খুব শঙ্কিত। তো গভর্নমেন্ট যেটা চিন্তা করবে, সরকার সবসময় চিন্তা করবে যে কন্ডিশনটা আছে মার্কেটে বা যাই কন্ডিশন আসবে সেই কন্ডিশনের ভিত্তিতে কতভাবে বাংলাদেশকে প্রোটেক্ট করা যায়। আর ডাইরেক্টলি মালিক শ্রমিকরা তো বুঝতে পারছে যে তাদের ক্ষেত্রে তাদের ট্যারিফটা অনেক বেড়ে গেলে তারা কি অসুবিধায় পড়বে, এবং সেটাই একটু আগে যেটা বললাম যে কম্পিটিশনটা কোথায় হবে। যে ভিয়েতনাম যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যায় তখন আমাদের জন্য অসুবিধা হতে পারে। তো সেখানেই মালিক শ্রমিকদের কাজ যে আমরা কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা মোকাবিলা করব। তো তাদের জন্য এটা অবশ্যই একটা ঘুম আরাম করে দেওয়ার মতো তত্ত্ব, কারণ যেখানে তারা সবসময় চিন্তা করে যে ট্যারিফটা আরও কিছু কম হলে তারা হয়তো আরও বেশি কম্পিটিটিভ হতে পারতেন, সেই ক্ষেত্রে হঠাৎ করে এটা বেশ ভালো পরিমাণে বেড়ে যাওয়া তাদের জন্য খুবই ঘুম আরামের কাজ এবং তাদের জন্য অস্বস্তি, এবং তাদের জন্য এটা বড় চিন্তার কাজ। এখানে দেখা যাক সরকার কীভাবে এটাকে মোকাবিলা করার চেষ্টা করে। এটা তো আর গার্মেন্টস শ্রমিক এবং মালিকদের পক্ষে কিছু করা সম্ভব না, এটা একটা সরকার থেকে সরকারের নেগোসিয়েশন হবে, আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের নেগোসিয়েশন। সেখানে ওনাদের হয়তো কিছু সহায়তা করতে পারেন, কোনো থিঙ্ক ট্যাঙ্কে তারা এনগেজ করতে পারেন, মার্কিন লবিস্টদের তারা এনগেজ করতে পারেন বেসরকারিভাবে, যেটা আমরা সাধারণত দেখি না। কারণ আমাদের যারা বিজনেসম্যান আছেন তারা এরকম লবিস্ট নিয়োগ করে তাদের পক্ষে কোনো দেশে কাজ করান, এরকমটা আমরা দেখিনি অতীতে। কিন্তু এদিকেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা যেটি দেখছিলাম শিরোনামের শুরুতে বলা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে যুক্ত হচ্ছেন এই সমস্যা সমাধানে এবং তিনি কথা বলবেন সরাসরি, এরকম শিরোনাম আমরা দেখতে পেয়েছি। এর কতখানি সুফলের সম্ভাবনা আপনি দেখেন? না, এই প্রধান উপদেষ্টা যিনি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা যিনি একজন নোবেল লরেট এবং তার যে আন্তর্জাতিক পরিচিতি, সেই কারণে তার তো কাউন্টার পার্ট সাথে বা অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে আলাপ আলোচনার ক্ষেত্রে তার একটা অ্যাডভান্টেজ আছে, এবং সেই অ্যাডভান্টেজে তিনি সুযোগ নিতে পারেন বা সেটাতে বাংলাদেশ কিছু সুবিধা প্রাপ্তি ঘটতে পারে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। বাট শুধুমাত্র প্রধান উপদেষ্টা, আমাদের দেশে যেটা হয় যে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যখন যে ধরনের সরকার থাকে, সরকার প্রধানের উপর একটা বাড়তি চাপ থাকে, এবং আমরা তো দেখি যে সরকার প্রধানকে অনেক উদ্যোগ নিতে হয়, এবং সরকার প্রধানের উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু অন্যান্য দেশও মনে করে যে সরকার প্রধান যিনি, তার সাথে সরাসরি আলোচনা করতে পারলে হয়তো অনেক সমস্যার সমাধান হবে। তো দেখা যাক, এটা এখনই বলা সম্ভব না কী ধরনের উদ্যোগ তিনি নেবেন, তার সেই উদ্যোগের ভিত্তিতে তাদের রেসপন্স কী হবে। উনি তো অলরেডি এলন মাস্কের সাথে টেলিফোনে কথা বলেছিলেন, তারপরে এখানে স্যাটেলাইট টেলিভিশন কানেকশনের ক্ষেত্রে বেশ কিছু কাজ এগিয়ে গেছে। সেখানে এলন মাস্কের আবার মার্কিন যুক্তরাষ্ট্রের তার ব্যাপারে কিছু সমালোচনা হচ্ছে, এবং এমনটাও শোনা গেছে যে তিনি পদত্যাগ করতে পারেন। সুতরাং আপনি কার সাথে কথা বলছেন এবং তার অবস্থান সেখানে কী, এবং সেই অবস্থানের ভিত্তিতে তিনি কতটুকু সহায়তা করতে পারবেন বা তাদের যে প্যানেল আছে তারা কতটুকু সহায়তা করতে পারবেন, সেটা নির্ভর করে ওই দেশে তাদের অবস্থানের উপরে, তারা পলিসি লেভেলে তাদের কতটা গুরুত্ব আছে।
শিরোনাম এই একই বিষয়কে ঘিরে আমরা শিরোনামে কিন্তু এটিও দেখতে পাচ্ছি যে টালমাটাল বিশ্ব বাণিজ্য। আমরা এতক্ষণ কথা বললাম মূলত বাংলাদেশকে ঘিরে, কিন্তু আসলে পুরো বিশ্বেই এর যে প্রভাব এবং এই শব্দটিকে টালমাটাল বিশেষণ দিয়ে বলা হয়েছে। তো এর ফলে বিশ্ব বাণিজ্যের অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশের যে সংযোগ বা বাংলাদেশের যে সম্পৃক্ততা, সেখানেও এক ধরনের নেতিবাচক প্রভাব বা জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তো রয়েছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও। আপনার কি মনে হয়? না, এই ট্যারিফ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র প্রযোজ্য করেছে, তাকে অনুসরণ করে ইউরোপিয়ান দেশগুলো করবে কিনা এটা তো আমরা এখনও জানি না। বরঞ্চ ইউরোপিয়ান দেশগুলোও ট্যারিফ কমানোর ব্যাপারে তারা আলাপ আলোচনা শুরু করেছে, যে তারা তাদের জন্য টালমাটাল বিশ্ব বাণিজ্য বলতে বোঝাচ্ছে পুরো বিশ্বের সকল দেশ যেখানে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে তারা বেশ ক্ষতিগ্রস্ত হবেন। যে অবস্থা আছে এই অবস্থা তো থাকবে না খুব স্বাভাবিকভাবে, তো তাদের জন্য বাণিজ্য করতে কতটা অসুবিধা হয়। আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নাগরিকরা আছেন তারা বরঞ্চ বেশ ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ট্যারিফ ইম্পোজ করার মানে হচ্ছে যে আপনি যদি ইম্পোর্ট করেন কোনো গুডস যেটা আগে সস্তায় পাওয়া যেত, যেটা $10 দাম ছিল, সেটা এখন $15 হয়তো কিনতে হবে, এবং সেটা কিন্তু ভোক্তার উপরে যাবে ফাইনালি, কারণ এই ট্যারিফটা ইম্পোজ করার পরে ওই অনুযায়ী তো মালামালের দাম নির্ধারণ হবে। তো সেখানে শুধু সারা বিশ্ব টালমাটাল এরকম না, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে। সেখানে এমপ্লয়মেন্ট বাড়বে এরকম চিন্তাভাবনা করা হয়, সেখানে কাজ বাড়বে। ট্রাম্প সাহেব একটা জিনিস বলছেন যে তোমরা যদি ট্যারিফতে সুবিধা নিতে চাও তাহলে আমাদের দেশে এসে ইনভেস্ট করে কোম্পানি করো, এখানে উৎপাদন করো, তাহলে তো তোমাদের ট্যারিফ কম হয়ে যাবে। অনেক প্রোজ অ্যান্ড কনস আছে এবং খুবই জটিল অর্থনৈতিক সমীকরণ আছে কিছু কিছু ক্ষেত্রে, দেখতে হবে। এরপরই বড় শিরোনাম হচ্ছে, আমরা জানি যে বিমস্টেক সম্মেলনের সময় থাইল্যান্ডে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এইটিকে ঘিরে একটি যে শিরোনামটি আমাদের সামনে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, তারপরেও বলা হয়েছে যে দূরত্ব কমছে ঢাকা দিল্লির, এই বৈঠকে ঘিরে এই শিরোনামটি রয়েছে। না, ওই আশ্চর্যবোধক চিহ্নটা তো খুব ইম্পর্টেন্ট, যে দূরত্ব কমছে এটা হেডলাইন, কিন্তু আশ্চর্যবোধক মানে আসলে কমবে কিনা। আমরা যে নিউজগুলো পেয়েছি যে মানে শুক্রবারের ইয়ার দেখা সাক্ষাতের পরে বা বৈঠকের পরে, বৈঠক বলবো নাকি দেখা সাক্ষাৎ বলবো নাকি সাইডলাইন, কোথায় বৈঠক হয়েছে এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু তখন যেটা আমরা দেখলাম বাংলাদেশের যে মিডিয়া পত্রপত্রিকাগুলো শুধুমাত্র প্রেস সেক্রেটারির মতামত যেটা আছে সেটা দিয়ে তাদের নিউজ, যে আমরা কি বলেছি, ডক্টর ইউনূস কি তুলে ধরেছেন বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের কনসার্নগুলো তিনি তুলে ধরেছেন, এবং বেশ কিছু কনসার্ন আছে যেগুলো জনমনেও আছে, সেগুলো তিনি তুলে ধরেছেন। এটাই আমাদের মিডিয়া নিউজ। যখন আমি চেক করলাম ইন্ডিয়ান মিডিয়া, তো ইন্ডিয়ান মিডিয়া নিউজ হচ্ছে তাদের ফরেন অফিস কি তুলে ধরেছে, ডক্টর ইউনূসকে মোদি সাহেব কি বলেছেন। তো তখন আমাদের কমন পয়েন্ট খুব একটা আমি দেখলাম না যে এইসব কমন পয়েন্ট, এবং আমার কাছে যখন নিউজটা অ্যানালাইসিস করলাম তখন ওখান থেকে কোনো একটা পূর্ণাঙ্গ নিউজ কিন্তু পাওয়া গেল না। বাংলাদেশের নিউজ পেপার নিউজ করলো যে ডক্টর ইউনূস কি বলেছেন, ইন্ডিয়ান নিউজ পেপারে নিউজ করলো যে মোদি সাহেব কি বলেছেন। এবং এই ধরনের বৈঠকে, সাইডলাইন বৈঠকে তো কোনো কিছু নিয়ে মীমাংসা হওয়ার কোনো সুযোগ নাই, এটা সাদামাটা একটা কুশল বিনিময়ের বৈঠক বলা হয়। তারপরে আমরা টাইমটা জানি না, 20 মিনিটস কে বলছেন আর একটু বেশি আর একটু কম, এটা নিয়েও কথাবার্তা আছে। তো সেখানে এই আলাপ আলোচনা কত দূর এগোবে, মানে এটার ভিত্তিতে যদি আমরা এখন পরবর্তীতে দেখি যে পরবর্তীতে দুই সরকারের পক্ষ থেকে যারা কনসার্ন পারসন বিভিন্ন বিষয়ে, ধরেন তিস্তা পানি বন্টন বা গঙ্গা পানি বন্টন চুক্তি, এইসব বিষয়ে যারা কনসার্ন, বর্ডার ক্লিং, এইসব বিষয়ে যারা কনসার্ন, তারা যদি আবার নতুন করে আলাপ আলোচনা শুরু করেন, বসেন, তখন দূরত্ব কমছে কিনা এটা বোঝা যাবে। আর দূরত্ব কমা বাড়ার ক্ষেত্রে একটা পলিটিক্যাল ইয়ে তো কাজ করছেই, যে আগের সরকারের সাথে ভারতের যে খুবই ভালো সম্পর্ক ছিল গত 6-7 মাসে, সেই সম্পর্কের ক্ষেত্রে নানান কথাবার্তার কারণে মনে হচ্ছে যে সম্পর্কটা শীতল অথবা সম্পর্কটা একটু ভাঙচুরের পর্যায়ে চলে গেছে, এরকমটা মনে হচ্ছে। মোদি সাহেব কিন্তু এটা আমাদের নিউজে কভার করেনি। মোদি সাহেব কিন্তু 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের ব্যাপারে মোদি সাহেব আবার কথা বলেছেন, সেটা তখন হয়নি বিমস্টেকে, উনি ফিরে যায়, আমি
যে নিউজটা ফলো করলাম, সেখানে মোদি সাহেব সেভেন সিস্টারের ব্যাপারে তাদের যে মতামত সেটা পরিষ্কার করে তুলে ধরেছেন যে বিমস্টেকে সেভেন সিস্টার মানে ইস্টের একটা বড় ভূমিকা থাকবে। তো সেগুলো আছে, সবগুলো মিলিয়ে দেখতে হবে যে আমাদের দূরত্ব কতটা কমছে। ইনক্লুসিভ ইলেকশন, অন্যান্য বিষয় আছে, সংখ্যালঘু নির্যাতন, সেসব বিষয় আছে, মানে অনেক বিষয় আছে, মানে যেগুলো ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে, সেই বিষয়গুলোতে কমপ্লিট যদি আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা সমস্যার সমাধান হতে হয়, তাহলে শীর্ষ পর্যায়ের বৈঠক হতে হবে, নট এই যে আমাদের দেখা হলো সাইডলাইনে। সাইডলাইন বললেই তো বুঝে যায় যে সাইডলাইন মানে হচ্ছে সাইডলাইন, এটা মেইন লাইন না। সুতরাং আমাদেরকে যদি এটা মনে হয় যে এই দূরত্ব কমাতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদের শীর্ষ পর্যায়ে একটা বৈঠক হতে হবে এবং সেখানে কিছু বিষয় নিয়ে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই দিল্লির সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে। এই ব্যাপারে আমি একেবারে খোলামেলা বলতে চাই যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, যে পরিমাণ যত কিলোমিটার বর্ডার আছে অন্য কোনো দেশের সাথে নাই, এবং ভারতের একটা শক্তিশালী অবস্থান আছে সারা বিশ্বে, এবং ভারতের সাথে আমাদের অনেক বিষয়ে আলাপ আলোচনা এবং রিজলভ করার ব্যাপার আছে, সমস্যা সমাধানের বিষয় আছে। সুতরাং দিল্লির সাথে আমাদের নৈকট্য থাকতে হবে। সেই ব্যাপারে আমি নিশ্চিত যে এই কাজটা আমাদেরকে যে ধরনের সরকারি থাকুক তাদেরকে করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই ন্যায্যতা সম্মানের ভিত্তিতে হতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের সামনে এই মুহূর্তে একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ফের উত্তপ্ত হবে রাজপথ, সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি, চলতি মাসেই রাজধানী সহ সারা দেশে সভা সমাবেশ করবে বিএনপি, সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এটা তারা অনেক আগে থেকে ডিক্লেয়ার করেছে যে ঈদের পরেই তারা রাজপথে থাকবে। বিএনপির পক্ষ থেকেও গতকালকেই তো একটা সংবাদ ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় বলেছেন যে হ্যাঁ, আমরা তো সংস্কার চাই না, এরকমটা কখনো বলিনি, আমরা সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন চাই। তো বিএনপি নেতারা তাদের পলিসি তারা কতটা যেতে চান, যেহেতু নিশ্চয়ই এটা তাদের সূত্র থেকে পাওয়া গেছে, এবং তারা কিভাবে চিন্তা করছেন এটার উপরে নির্ভর করবে। বাট রাজপথ উত্তপ্ত করার তো প্রয়োজন নাই। আমি এখন যেটা মনে করি একজন নাগরিক হিসেবে, যে রাজপথেই সব কিছু সমাধান হতে হবে, বারবার রাজপথেই আমাদের যেতে হবে, সেটা না করে আমরা কি আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানে পৌঁছতে পারি। ডক্টর ইউনূসের সাথে তারা সাক্ষাৎ করবেন, এটা তারা বলেছেন। এবং এটাও তো ঠিক যে বাংলাদেশের নির্বাচন একটা খুব জরুরি, এবং বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এবং নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বা আপনার দায়িত্ব হস্তান্তরের একটা রোডম্যাপ দরকার। সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও অপেক্ষা করছে, কারণ তারাও মনে করে যে বাংলাদেশে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার হয়তো অনেক সমস্যা যেগুলো আমরা একটু আগে আলাপ করলাম, যে এই যে দূরত্ব, সম্পর্কের উন্নতি, বিশ্ব বাণিজ্য ঘাটতি, ট্যারিফ, এগুলোর ব্যাপারে একটা নির্বাচিত সরকার যত সুন্দরভাবে এটাকে ডিল করতে পারবে, যত এফিসিয়েন্টলি ডিল করতে পারবে, দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের অন্যান্য উন্নয়ন কার্যক্রম, সেইটার ক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারই বলি আর তত্ত্বাবধায়ক সরকার বলি, বা যে কোনো একটা অস্থায়ী সময়ের জন্য যে সরকার, সেই সরকারের তুলনায় নির্বাচিত সরকার অনেক ভালোভাবে সেগুলোকে এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে। সেই কারণে বাংলাদেশে একটা নির্বাচনের রোডম্যাপ দরকার। আমার কাছে রোডম্যাপ বলতে তারা যেটা বোঝাচ্ছেন, সেটা তারা ডেফিনেটলি একটা টাইম লাইন হতে চাচ্ছেন। যেমন ডক্টর ইউনূস তো বারবারই বলছেন যে কিছু সংস্কার হলে ডিসেম্বরে, আর একটু বেশি সংস্কার হলে জুলাইয়ের মধ্যে নির্বাচন। মাঝখানে একটা মার্চের প্রসঙ্গ আসছিল, এটা এখন আবার নাই। সো আপনি ধরে নিতে পারেন যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে। ডক্টর ইউনূস যদি তার ভার্সনে একেবারে স্ট্রিক্ট থাকেন, তাহলে এটাতেও অনেকে সন্দেহ করেন। বাংলাদেশে এখন গুজবের অনেক ডালাপালা আছে, অনেক গুজব না। কেউ বলেন এই সরকার অনেক দিন থাকতে চায়, 2030 পর্যন্ত এরকম সরকার থাকুক। অনেকে লেখালেখি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেন থাকতে হবে, অনেকে লেখালেখি করেন কেন থাকতে হবে না। সো আমাদের মধ্যে অনেক মতের ব্যাপার আছে, নানাজনের নানান মতামত আছে, বাট ফাইনালি বেসিক ইয়েটা হচ্ছে যে আমাদেরকে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যেতে হবে, সেটাই ডেমোক্রেসি। এর মধ্যে আমরা দেখেছিলাম যে মিয়ানমারে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার ব্যাপারে 180 জনের 1,80,000 জনের তালিকাকে ফেরত নেওয়ার উপযোগী বলে তারা যাচাই বাছাই করেছে।
তখন আশাবাদের অনেক রকম সংবাদ শিরোনাম আমরা গণমাধ্যমগুলোতে দেখেছি। আজকে একটি শিরোনাম এখনও চ্যালেঞ্জিং, রোহিঙ্গা ফেরত, এরকম। না, রোহিঙ্গা ফেরত তো খুবই চ্যালেঞ্জিং। আর 1,80,000 যেখানে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা এর উপর শিরোনাম গলার কাঁটা 13.5 লাখ, এটিও তাই না? তাহলে ওদের কি হবে সেটা একটা বড় প্রশ্ন। এবং রোহিঙ্গার যে ফেরত, এটা লার্জ স্কেল ফেরত যদি আমরা দিতে না পারি, একসময় আলাপ আলোচনা হচ্ছিল 300 করে যাবে প্রতিদিন। তাহলে আপনি একটা হিসাব করেন, এরকম 300 করে যদি যায় বছরে, প্রতিদিন যদি যায় ছুটির দিনগুলো ছাড়া, তাহলে কতজন যাবে এবং কত বছর লাগবে এই রোহিঙ্গা ফেরত যেতে? তার মধ্যে এই রোহিঙ্গা ক্যাম্পে তো আমাদের পপুলেশন বাড়ছে, তাই না? সেখানে আরও শিশুর জন্ম হচ্ছে। তো এই 1,80,000 বা 300 করে যাবে, এগুলো আসলে কোনো সমাধান হবে না। সমাধান হতে হলে বড় ধরনের সমাধান হতে হবে, এবং যে লার্জ স্কেলে রোহিঙ্গারা এখানে এসেছিল সেরকম লার্জ স্কেলে যাতে তারা ফেরত যেতে পারেন, সেরকম একটা আলোচনা করতে হবে। এই আলোচনার মধ্য দিয়ে আমরা হয়তো আশাবাদী হতে পারি যে তখন হয়তো রোহিঙ্গা সমস্যার একটা যৌক্তিক এবং শান্তিপূর্ণ সমাধান হবে। কিন্তু এরকমভাবে কথাবার্তা বলে কোনো সমাধান হবে বলে মনে হয় না। একটি শিরোনাম একাধিক সংবাদপত্রে এটি রয়েছে প্রথম দিকেই, সেটি হচ্ছে ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন 100 শিশু হতাহত। এটি একটি আন্তর্জাতিক রিপোর্টকে ঘিরে শিরোনামটি করা হয়েছে। হ্যাঁ, আমরা তো আবার গাজায় দেখতে পাচ্ছি যে ইসরায়েলি হামলা হচ্ছে, অকুপেশন হচ্ছে। যদিও শান্তি চুক্তি একটা স্বাক্ষরিত হয়েছে, এখন দুই পক্ষকে দোষারোপ করছেন যে শান্তি চুক্তি ভঙ্গ হচ্ছে। ইসরায়েলের উপরে দোষারোপটা বেশি, সারা বিশ্ব এটাকে দেখছে যে এইভাবে প্রতিদিন ইসরায়েলি হামলা হচ্ছে, এবং ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে এখনও তারা সেখান থেকে হামাসকে নির্মূল করতে পারেনি। তো এই গাজাতে আসলে কি হবে এটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন প্রেসিডেন্ট ট্রাম্প একবার কিন্তু বলেছেন যে গাজাকে পুরোপুরি খালি করে তাদের ওই পুরো জায়গাটাকে শান্তির জন্য নাকি খালি করতে হবে। তো এইটা এখন ইসরায়েল সেই কাজটা করছে কিনা এটা আমি ঠিক জানি না, বা তাদের পলিসি ওইটা হতে পারে। বাট তারা গাজাতে এই অপারেশনটা কন্টিনিউ করবে এবং গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত তারা বোধহয় থামবে না। এবং আমরা খুবই অবাক হয়ে এটা তাকিয়ে থাকবো, প্রতিবাদ করি, ঘৃণা প্রকাশ করি। এই যে 100-র বেশি শিশু প্রতিদিন মারা যাচ্ছে, এটাতে প্রতিবাদ ঘৃণা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এখানে জাতিসংঘের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তো কাজ করে না। সেই জন্য জাতিসংঘকে মাঝে মাঝে মনে হয় যে তাদের ওই যে কাছে নাম আছে কিন্তু তাদের করার কিছু ক্ষমতা নাই। এখানেও আসলে বড় বড় রাষ্ট্র যারা আছে, বিশেষ করে আমেরিকা এবং সৌদি আরব, অন্যান্য যারা আছে মিডল ইস্টে বড় দেশ, যাদের সাথে এই আলাপ আলোচনা চলতে পারে, তাদের একটা বড় ভূমিকা থাকতে হবে এই শান্তি স্থাপনের ক্ষেত্রে। আমরা এই গাজাতে শান্তি দেখতে চাই, শান্তি শান্তি শান্তি, এর বাইরে তো আর কিছু বলার নেই। আমরা ট্রাম্প প্রশাসন যাত্রা শুরু করার পর প্রথম দিকে মনে হচ্ছিল যে এক ধরনের চাপের মুখে একটা হয়ে যাবে কিছু একটা হয়েছিল, মানে শান্তি চুক্তিটা স্বাক্ষরও হয়েছে এই চাপ দেওয়ার ফলে। কিন্তু এখন আবার ওই শান্তি চুক্তির যে নানান ক্লোজ আছে, ওই আমাদের সাথে ভারতের যে বিভিন্ন চুক্তি আছে তার নানান ক্লোজ ফেরত আনার ব্যাপারে। তো এরকম শান্তি চুক্তিও একটা চুক্তি, এবং এই চুক্তিতে বিভিন্ন ক্লোজের কারণে একেবারে ধরা বাঁধা কিছু থাকে না যে ওটাই মেনে চলতে হবে। সে কারণে ইসরায়েল এই সুযোগটা নিতে পারে, সুযোগ নিচ্ছেও তারা। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জনাব আবু আলম শহীদ খান। আপনাকে প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পবিত্র ঈদ উল ফিতরে 3 দিন ছুটির পর আজ আমরা আবার মুখোমুখি হলাম। এখন থেকে আবারও নিয়মিত চলবে চ্যানেলের আয়োজন আজকের সংবাদপত্র। ভালো থাকবেন সবাই। আগামী আয়োজনে আবারও দেখা হবে আশা করি। শুভরাত্রি।